Hello everyone. Today in this video I'm going to introduce a new poem of your syllabus which is entitled as Asleep in the Valley, written by Arthur Rimbaud. So this is a poem which you have to study because it has been included in your syllabus. So before I come into the discussion of the lines or the text in between the lines, let me briefly tell you about the poet, about the poem itself, and about the title of the poem. So, before knowing about all this, we shall try to learn in detail about the poem in between the lines, or thoroughly uh, the lines as it has been described by the poet. So, I have uh, pointed out, as you can see on the very screen, some important points about the or some important details about the poet, the poem, as well as the title. So I'm just trying to reveal all the points with you. I'm just going to discuss all of them as much details as it is needed, and I hope if you listen to the whole video, the poem would not be a difficult one. So the title, as I have already told you, is Asleep in the Valley. Okay, so before I come into the discussion of the title itself, let me briefly tell you about the poet. So Arthur Rimbaud is a French poet, French, and his full name was G. Nicholas Arthur Rimbaud. শর্টে ওনাকে আর্থার রিম্বড বলে ডাকা হতো। তাহলে তিনি কোথাকার পোয়েট ছিলেন? হি বিলং টু ফ্রান্স and his nationality was French. So he was a French poet. So as Rimbaud was a French poet, definitely Asleep in the Valley was written in the French language. দেখো লেখা আছে the poem was originally written in French language. তো পোয়েট সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলি, যেটার সাথে আমার এই টেক্সটের একটা রিলেশন রয়েছে, সেটা কি এটা একটু জেনে রাখো, দ্যাট এই আর্থার রিম্বড ইজ অলসো নোন অ্যাজ এ বয় পোয়েট। কেন তাকে বয় পোয়েট বলা হতো? বিকজ হি শোড রিমার্কেবল এক্সেলেন্স অ্যাজ এ পোয়েট ডিউরিং দি এজ অফ 16 to 20, অর্থাৎ 16 থেকে 20 বছর বয়সে তিনি হি এক্সেলড ইন দি ফিল্ড অফ রাইটিং। তিনি একটা আলাদাই প্রতিভার প্রদর্শন করেছিলেন এই বয়সে, তাই তাকে বয় পোয়েট বলা হয়। ওকে, তো আরও একটা বিষয় এখানে তুলে ধরা আছে, বলছে রিম্বড ওয়াজ এ মেম্বার অফ দি ডাচ কলোনিয়াল আর্মি। তাহলে besides being a poet, he was also a member of the Dutch colonial army. একটা রেজিমেন্ট, একটা 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 টিম অর আ গ্রুপ অফ সোলজার্স, তার একটা মেম্বার ছিলেন তিনি, এবং তিনি নিজের নাম এনলিস্ট করেছিলেন সেই আর্মির জন্য in 1860 1876, and he continued for 4 months, 4 মাস ছিলেন। তো হঠাৎ করে তার আর্মি হিসাবে যোগদান করা বা তার নিজেকে সোলজার হিসাবে নিজেকে পরিচয় দেওয়া, এগুলোর পেছনে কবিতার সাথে কি সম্পর্ক আছে? ডেফিনেটলি একটা সম্পর্ক আছে, যার জন্যই বলা। তো দেখো, কবি সম্পর্কে এর চেয়ে বেশি আমার মনে হয় তোমাদের যদি জানতে হয়, ইউ ক্যান ডেফিনেটলি গো টু দি ইন্টারনেট অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড ইয়োর সেলফ অ্যাবাউট দি পোয়েট। তো এখানে কয়েকটা জিনিস যেটা কবির সাথে রিলেশন রয়েছে, আমি সেগুলোই বলবো। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই টাইটেলটা তোমরা যদি ভালো করে দেখো, ইফ ইউ লুক অ্যাট দি টাইটেল, অ্যাপারেন্টলি অর্থাৎ আক্ষরিক অর্থে বা লিটারেলি এটাতে কি মনে হচ্ছে? অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমোনো, ইন দ্য ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকা কাকে বলে না? ভ্যালি ইজ এ প্লেস হুইচ ইজ সারাউন্ডেড উইথ হিলস অ্যান্ড মাউন্টেন্স। যেমন আমরা দেখেছি যে একটা আইল্যান্ড, একটা দ্বীপ কিসের দ্বারা চারিদিক ঘেরা থাকে না? জল। an island is surrounded with water all around. Similarly, a valley is surrounded with hills and mountains all around.
তাহলে এই টাইটেলটা থেকে আমরা কিসের একটা ইন্ডিকেশন পাচ্ছি? দ্যাট সামওয়ান ইজ প্রবাবলি স্লিপিং ইনসাইড এ ভ্যালি। তাহলে কোনো একজন, সেটা কে আমাদের জানা নেই, সে কি করছে না কোনো একটা ভ্যালি রয়েছে, কোনো একটা উপত্যকা রয়েছে, সেখানে ঘুমোচ্ছে। সো দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন ইন্ডিকেটেড ইন দ্য ভেরি টাইটেল। তাহলে টাইটেল থেকে আপাতত আমরা এটুকুই জানতে পারছি যে কেউ একজন কোনো ভ্যালিতে ঘুমোচ্ছে। তো এই বিষয়টাকে আরও ডিটেলসে আমরা আলোচনা করব কবিতাটা পড়ার সময়। আপাতত এটুকু জেনে রাখো। এবার আমরা কবিতা সম্পর্কে যদি কয়েকটা বিষয় একটু জানি। দেখো, ইফ ইউ লুক অ্যাট দ্য স্ক্রিন ইউ ক্যান সি, বলছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ রিটেন, আমি আগেই বলেছি, ইন দি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ রিটেন ইন 1877, 1877 সালে। It was published in 1888 in an anthology. অ্যান্থোলজি মানে হচ্ছে সংকলন, অর্থাৎ অ্যান্থোলজি মানে এ গ্রুপ অফ পোয়েমস, এ গ্রুপ অফ শর্ট স্টোরিজ বা এ গ্রুপ অফ রাইটিংস। যখন কোনো একটা বইয়ের মধ্যে একই রকমের কোনো লেখা সংকলন করা হয়, দিস ইজ কল্ড অ্যান অ্যান্থোলজি। তাহলে দিস ইজ অ্যান অ্যান্থোলজি অফ পোয়েম, এবং তার নাম কি ছিল? অ্যান্থোলজি লেমার। অ্যান্থোলজি লেমার। তো এই নামে অ্যাকচুয়ালি পাবলিশড করা হয়েছিল অ্যান্থোলজিতে এই কবিতাটা। সেটাও লেখা হয়েছিল প্রায় 11 বছর আগে, 1877, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন 1888। তো দেখো, আমি আগেই বলেছি যে এই কবিতাটা লেখা ছিল কিসে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তাহলে অরিজিনালি যদি, মানে অ্যাজ দ্য পোয়েম ওয়াজ রিটেন অরিজিনালি ইন দি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, দ্য টাইটেল ওয়াজ অলসো আ ফ্রেঞ্চ ওয়ান। কবিতাটাও ফ্রেঞ্চে, আমি কবিতাটা পুরোটা ফ্রেঞ্চে তোমাদের সাথে শেয়ার করব না, তবে টাইটেলটা তোমরা চাইলে জেনে রাখতে পারো। টাইটেলটা কি? অরিজিনাল টাইটেল বলছে লে ডরমিয়র ডু ভ্যাল। So this is the French title of the poem. Okay, you can remember this. Some other important points about the poem, just remember, this poem is also called an anti-war poem. এই পয়েন্টটা একটু ডিসকাশনের দরকার আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে দি পোয়েম ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। ওয়ার পোয়েম, যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ। যুদ্ধের সম্পর্কে যে কবিতা লেখা হয়, দুটো স্পেসিফিক টাইপের কবিতা কিন্তু যুদ্ধ সম্পর্কে লেখা হয়। টু স্পেসিফিক টাইপস অফ পোয়েমস আর মেনলি রিটেন অ্যাবাউট ওয়ার। একটা হচ্ছে গ্লোরিফাইং দি ওয়ার, অর্থাৎ কিছু কিছু কবি মনে করেন যে ওয়ার ইজ আ মিনস অফ শোয়িং আওয়ার ভ্যালার, আওয়ার কারেজ। অর্থাৎ যুদ্ধ আমাদের কি দেখানোর একটা সুযোগ করে দেয়? আমাদের সাহসিকতা, আমাদের বীরত্ব, এবং আমরা একটা সুযোগ পাই, উই গেট এ চান্স টু স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর দি সেক অফ আওয়ার মাদারল্যান্ড বা ফর দি সেক অফ আওয়ার ওন নেশন। তো এইটা কিছু কিছু লেখকের কিন্তু একটা ওয়ার পোয়েম লেখার একটা ধারণা। তারা মনে করেন যুদ্ধ কি না, যুদ্ধ হচ্ছে বীরত্ব দেখানোর একটা স্থান। সেখানে মাতৃভূমির জন্য জীবন যখন আমরা কি করি, ত্যাগ করি, সেটা নাকি একটা খুব গ্লোরিফাইং ম্যাটার, একটা খুব গৌরবের ব্যাপার। বাট সাম আদার পোয়েটস আর দেয়ার হু হ্যাভ আ কমপ্লিটলি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ওয়ার। তাদের পয়েন্ট অফ ভিউটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কীরকম পয়েন্ট অফ ভিউ? They do not think that the war field or the battlefield is a place of showing your valor. Rather, the war is something very cruel. যুদ্ধ হচ্ছে একটা জিনিস যেটা খুব ক্রুয়েল বা নিষ্ঠুর। কেন বলছেন কবি বা এই ধরনের ওয়ার পোয়েটরা? কারণ তারা দে হ্যাড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের যুদ্ধ সম্পর্কে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কারণ এই সমস্ত লেখকেরা তারা যুদ্ধকে খুব কাছ থেকে দেখেছে অ্যাজ এ সোলজার। তাই তারা দেখেছে হাউ হাউ ফেরোসিয়াস, হাউ ক্রুয়েল আ ওয়ার ক্যান বি, কতটা ভয়ানক, হাউ ডেঞ্জারাস আ ওয়ার ক্যান বি। তাই তারা তাদের লেখার মধ্য দিয়ে দে নেভার গ্লোরিফাইড, দে নেভার রোমান্টিসাইজ দি ওয়ার, রাদার অলওয়েজ দে ট্রাইড টু ব্রিং আউট দি ফিউটিলিটি, অর্থাৎ যুদ্ধ যে মিনিংলেস, দে অলওয়েজ ট্রাইড টু ব্রিং আউট দি দি ক্রুয়েলটি অফ ওয়ার। কেন?
বিকজ তারা মনে করতেন, দে বিলিভ দ্যাট ওয়ার ইজ নাথিং বাট দি কিলিং অফ লাইভস। তারা মনে করতেন কি যুদ্ধ মানেই কেবলমাত্র মৃত্যু, জীবনের সমাপ্তি। তাই এই ধরনের কবিতাগুলোকে অ্যান্টি ওয়ার পোয়েম বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে টাইটেলটা দেখলাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মধ্যে আমরা কোথাও যুদ্ধের কোনো রকম ছোঁয়া পেয়েছি কি? না। সেখানে আমরা দেখলাম কি, ইন দ্য ভেরি টাইটেল ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট সামওয়ান ইজ লাইং, সামওয়ান ইজ স্লিপিং ইনসাইড এ ভ্যালি। এবার হঠাৎ করে বলা হচ্ছে ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটা একটা যুদ্ধ বিরোধী কবিতা। কি করে? এখানে আরও একটা জিনিস যেটা তোমাদের অবশ্যই জানা উচিত, যে এই যে পোয়েম, এই পোয়েমগুলোকে, এইখানে দেখো একটা কথা লেখা আছে, আমি কয়েকটা পয়েন্ট স্কিপ করছি, লেখা আছে দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অলসো আ সিম্বলিক পোয়েম। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যেমন অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কিছু ব্যাখ্যা আমরা পাবো, একই রকমভাবে এটা একটা সিম্বলিক পোয়েম। সিম্বলিক পোয়েম কোনগুলোকে বলা হয়? যেখানে কবিতার একটা একটা সারফেস মিনিং থাকে, মানে একটা একটা বলতে পারো যে আক্ষরিক অর্থ, অ্যান্ড দের ইজ অ্যানাদার ইনার অর আন্ডারলাইং মিনিং ইন দ্য পোয়েম। তাহলে কবিতাতে যেমন সারফেস মিনিং থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোয়েম হ্যাজ অ্যান ইনার অর আন্ডারলাইং মিনিং। তাহলে কিভাবে কবিতাটাকে সিম্বলিক ওয়েতে একটা অ্যান্টি ওয়ার পোয়েমের রূপ দেওয়া হয়েছে, সেটা আমরা কিন্তু কবিতাটা না পড়লে বুঝতে পারবো না। তো আরও কয়েকটা জিনিস একটু দেখে নাও। দ্য পোয়েম রিফ্লেক্টস, তোমরা স্ক্রিনটা ভালো করে দেখবে, লুক অ্যাট দ্য স্ক্রিন। এই কবিতাতে আমি যেহেতু বলেছি দিস পোয়েম ইজ অ্যাবাউট অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, তাহলে এখানে কোনো না কোনো একটা যুদ্ধের সাথে অবশ্যই একটা প্রাসঙ্গিকতা বা একটা কানেকশন রয়েছে। সো এখানে কানেকশন বলতে কি, দেখো একটা নির্দিষ্ট যুদ্ধের ওপর, মানে একটা প্লট, সেই যুদ্ধের ওপর ভিত্তি করে কবিতাটা লেখা। সেটা কি? ফ্রাঙ্কো জার্মান ওয়ার বা ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার। তাহলে এই যুদ্ধটার নাম কি? যেমন আমরা দেখেছি সিপই মিউটিনি, সিপই বিদ্রোহ, হ্যাঁ, প্লাসি মিউটিনি, হ্যাঁ। তো এই যে এগুলো পলাশি যুদ্ধ বা এই ধরনের যে রিভোল্টগুলো দেখেছি, সেই ধরনেরই একটা যুদ্ধ। যেমন আমরা দেখেছি ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2। সিমিলারলি ইট ওয়াজ অলসো আ ওয়ার উইচ ওয়াজ ফট বাই টু ডিফারেন্ট কান্ট্রিজ, একটা হচ্ছে ফ্রান্স অ্যান্ড দ্য আদার ইজ জার্মানি। তাহলে ফ্রাঙ্কো জার্মান ওয়ার, বা জার্মানিকে এখানে প্রুসিয়াও বলা হচ্ছে, এবং এই যুদ্ধটাকে 1870s ইউরোপ ওয়ারও বলা হয়, বিকজ দিস টু countries are situated in Europe, and 1870 day was the year in which the war took place. তাহলে বুঝতে পারছো যে এই যে অ্যান্টি ওয়ার পোয়েমটা রয়েছে, যেটা রিম্বর্ড লিখেছেন, সে পোয়েমটার একটা কোথাও কানেকশন রয়েছে ফ্রাঙ্কো জার্মান ওয়ারে। কারণ আমরা দেখেছি দ্যাট দি পোয়েট বিলং টু ফ্রান্স, এবং কবি তার যে, আমি তোমাদের সাথে যখন ব্যাখ্যা করছিলাম তোমরা হয়তো দেখেছো যে কবি যুদ্ধে জয়েন করেছিলেন, সরি আর্মিতে, সেটা 1876, অর্থাৎ মোরলেস কোয়াইট ক্লোজ টু দিস ওয়ার সিচুয়েশন। আর কি জানতে হবে? দেখো, স্ট্রাকচারালি, গঠনগতভাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ সনেট। তাহলে গঠনগতভাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি না, একটা সনেট, একটা চতুষ্পদী কবিতা। সনেট মানে আমরা জানি যে একটা সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। আর সনেটের দুটো মেনলি ভাগ রয়েছে, একটা হচ্ছে সনেটকে দুটো ভাগে ভাগ করা যায়, পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, অ্যান্ড দ্য আদার ইজ এলিজাবেথান বা শেক্সপিরিয়ান সনেট। তো আমরা দুটো ভাগ নিয়ে হয়তো পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু আপাতত যেটা আমরা জানবো, দ্যাট দিস সনেট ইজ আ পেট্রার্কান অর ইটালিয়ান সনেট। এখানে একটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখি, হয়তো তোমরা এর আগেও জেনেছো, কারণ এর আগে তোমরা ইটালিয়ান বা পেট্রার্কান সনেট এর আগেই পড়েছো। মনে করো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ইট ওয়াজ অ্যান ইটালিয়ান সনেট। তো সেখানে তোমরা দেখেছো যে একটা ইটালিয়ান বা পেট্রার্কান সনেট কিন্তু দুটো ভাগে বিভক্ত থাকে, দুটো স্ট্যাঞ্জাতে। একটা হচ্ছে দ্য ফার্স্ট 8 লাইন্স তার স্ট্যাঞ্জা, অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স। তো প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, OCTAVE, অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স, প্রথম 8 লাইন হচ্ছে অক্টেভ, OCTAVE, অ্যান্ড দি লাস্ট 6 লাইন্স আর কল্ড দি সেস্টেভ। কিন্তু আমরা যখন এই কবিতাটা পড়ব, উই ক্যান সি দ্যাট দ্য স্ট্রাকচার ইজ আ লিটল ডিফারেন্ট। যদিও এটা পেট্রার্কান সনেট, এটা কিন্তু 4টে স্ট্যাঞ্জাতে বিভক্ত। কীরকম? 4, 4,
3 এই স্ট্যান্ডাতে কিন্তু ডিভাইড করা রয়েছে। ঠিক আছে, মনে রাখবে, এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে আগামী দিনে। দ্য থিম অফ দি পোয়েম, খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে, হোয়াট ইজ দ্য থিম অফ দি পোয়েম, কবিতার বিষয়বস্তুটা কী। না, দ্য থিম অফ দি পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। রিমেম্বার দিস টার্ম, ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি মানে মিনিংলেসনেস, অর্থাৎ যেটা কোনো রকমভাবেই অর্থপূর্ণ নয়, যেটা গুরুত্বহীন। অর্থাৎ এই যে যুদ্ধ, কবি এক ধরনের, দ্য পোয়েট ডিনাউন্সেস দি ওয়ার, কবি ক্রিটিসাইজ করছেন যুদ্ধকে এবং বলছেন যে যুদ্ধ একটা মিনিংলেস থিং, যুদ্ধ একটা অর্থহীন, একটা গুরুত্বহীন জিনিস, যা মানুষের কোনোদিনই উপকারে লাগতে পারে না। দ্যাট ক্যান নেভার ব্রিং এনি প্রফিট, দ্যাট ক্যান নেভার ব্রিং এনি সলিউশন টু এনিথিং। রাদার ওয়ার ইজ দ্য কিলিং অফ লাইভস, দ্য কিলিং অফ ইয়াং লাইভস, অর্থাৎ তরতাজা প্রাণের বিসর্জন ছাড়া কিছুই না। দ্য পোয়েট বিলিভ দ্যাট দ্য ওয়ার হ্যাজ নো গ্লোরি, কবি বিশ্বাস করতেন যুদ্ধে কোনো রকম কোনো গৌরবের কিছু নেই। ওয়ার ইজ এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, যুদ্ধ কিসের প্রতীক? মৃত্যু এবং ক্ষয়ক্ষতির প্রতীক। ওয়ার ইজ নাথিং বাট দি কিলিং অফ ইয়াং লাইভস, যুদ্ধ কেবলমাত্রই তরতাজা প্রাণের হত্যা ছাড়া কিছু না। হি প্রোপাগেটেড, প্রোপাগেট করা মানে হচ্ছে তিনি প্রমোট করেছিলেন, কোনো একটা ধারণাকে তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন। কী ধারণাকে? হি প্রোপাগেটেড দি আইডিয়া অফ ইউনিভার্সাল পিস, বিশ্বজাগতিক শান্তি। তাহলে যারা ওয়ার চায় না, তারা কি চায়? পিস। কারণ আমরা জানি যে একটা কথাই রয়েছে, নো ওয়ার অনলি পিস। তাহলে যুদ্ধ আমরা কেউ চাই না, উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার। কিন্তু কখনো কখনো পরিস্থিতি সেই যুদ্ধের সিচুয়েশন তৈরি করে ঠিকই, বাট উই ডু নট এনকারেজ ওয়ার। আমরা কেউই কিন্তু যুদ্ধ চাই না, কারণ জানি যে যুদ্ধ মানেই ইট ইজ আ মিনস অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, এটা কেবলমাত্র মৃত্যু আর ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু নিয়ে আসে না। তাই তিনি কিন্তু একটা নতুন আইডিয়া এখান থেকে জেনারেট করতে চাইছেন, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল পিস, অর্থাৎ চারিদিকে শান্তি বজায় হোক, চারিদিকে শান্তির বাতাবরণ সৃষ্টি হোক, এটাই কিন্তু তার মূল উদ্দেশ্য। তো আপাতত কবিতার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি আমি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমরা কবিতাটা যখন পড়ব, সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো রয়েছে কবিতার মধ্যে, সেগুলো আমরা জানার চেষ্টা করব একদম স্ট্যান্ডা ওয়াইজ। ওকে, সো দেন প্লিজ জাস্ট ফলো দি ভিডিও অ্যান্ড ওকে, লেটস গো টু দি পোয়েম ইটসেলফ। তো তো দেখো, ইফ ইউ লুক অ্যাট দিস, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্ডা। দেখো ডান দিক বরাবর আমি লিখে দিয়েছি, দিস ইজ দ্য স্ট্যান্ডা 1। তো এটা আমরা পড়ার চেষ্টা করব। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্ডা। কতগুলো স্ট্যান্ডা আছে আমি বলেছি আগে, দ্যাট দ্য পোয়েম হ্যাজ 4 স্ট্যান্ডাস। প্রথম স্ট্যান্ডা 4 লাইন, সেকেন্ড স্ট্যান্ডা অলসো 4 লাইন্স, তারপরে দুটো 3 লাইন্স। তাহলে 4 + 4 8, 3 + 3 6, সো 14 লাইন্স। সো ইট ইজ আ সনেট, ইট ইজ আ পেট্রার্কান সনেট। সো একদম প্রথম 4 লাইনে আমি কেন বলছি, দেখো এই কবিতাটাকে সিম্বলিক কবিতা বলার একটা কারণ রয়েছে, সেটা আমি ধীরে ধীরে ব্যাখ্যা করার তোমাদের কাছে চেষ্টা করব। বলছে আ স্মল গ্রিন ভ্যালি, একদম প্রথমেই অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য ভ্যালি ইজ ইন্ট্রোডিউসড। প্রথমেই আমরা কার সাথে পরিচয় হচ্ছে আমাদের? একটা ভ্যালি, একটা উপত্যকা। সেটা কীরকম? 2 অ্যাডজেক্টিভস আর অ্যাট্রিবিউটেড। একটা হচ্ছে স্মল, ভ্যালিটা খুব ছোট, অ্যান্ড দ্য ভ্যালি ইজ গ্রিন। নাও আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট কামস টু দি ফ্যাক্ট দ্যাট ওয়াই দ্য ভ্যালি ইজ গ্রিন। তাহলে ভ্যালিটাকে কি কেউ কালার করে দিয়েছে গ্রিন? না ভ্যালিটাতে কোনো গ্রিন কালারের ফ্ল্যাগ উড়ছে? নো, নট এট অল। তাহলে ওয়াই দ্য ভ্যালি ইজ লুকিং গ্রিন? বিকজ দ্য ভ্যালি ইজ ফুল অফ ভেজিটেশন, দ্য ভ্যালি ইজ ফুল অফ গ্রিনারি। তাহলে এই ভ্যালিটা সবুজ গাছপালা, ঘাস, মানে প্রচুর পরিমাণে গাছপালায় পরিপূর্ণ। ঠিক আছে, তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা, ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা নদী বয়ে চলেছে। আমরা জানি যে একটা ভ্যালি অর্থাৎ একটা উপত্যকা মানে সেখানে মাস্ট বা ডেফিনেটলি দেয়ার উড বি এ স্ট্রিম। কারণ ওই পর্বতের ওপর থেকে যে জলধারাটা বয়ে আসে ফোয়ারার মতো, বা বলতে পারো যে ফাউন্টেনের মতো,
তো সেই যে জলধারাটা সেটা কিন্তু যখন ওই ভ্যালির মধ্য দিয়ে বয়ে যায় সেটাই কিন্তু একটা নদীর রূপ ধারণ করে। তাহলে দেখো এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট্ট নদী বইছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার। স্ট্র্যান্ড কথাটার মানে হচ্ছে ওই নদীর যে পাড় বা তীর, সেখানে ওই নদীটা যখন বয়ে যাচ্ছে তখন সে কি ছেড়ে যাচ্ছে তার সাথে? লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তাহলে কি নদীর মধ্যে কি কোনো রূপো রয়েছে? না, সিলভার এখানে কি একটা কালার, একটা একটা ব্রাইট, একটা একটা ব্রাইট কালারের কথা বলছে। কি থেকে তৈরি হচ্ছে না, বলছে অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার ওয়েন দ্য রিভার ইজ ফ্লোয়িং। কি বলবো, যখন নদীটা বয়ে চলেছে ডেফিনেটলি ওয়াটার্স আর স্প্ল্যাশড, জল কি হচ্ছে তার চারপাশে স্প্ল্যাশড করছে। হ্যাঁ, ওয়াটার্স আর ওয়াটার ড্রপস আর গেটিং স্প্ল্যাশড অন দি বিচ। ওই নদীর তীরে জলের কিছু ছিটে পড়ছে, কারণ নদীটা যেহেতু আবহমান গতিতে রয়েছে অ্যাজ দ্য রিভার ইজ ফ্লোয়িং। এবং বলছে অন দি ব্রাইট গ্রাস, চারপাশে কি রয়েছে নদীর দুপাশে? না, গ্রাস রয়েছে। দেয়ার আর গ্রাসেস বাই দ্য রিভার। তো সেই ঘাসের ওপর যখন ওয়াটার ড্রপসগুলো স্প্ল্যাটার করছে, যখন ওই ঘাসের উপর ওয়াটার ড্রপসগুলো পড়ছে এবং তার ওপর যখন, দেখো এখানে আরেকটা পরের লাইনটা পড়ি, ফ্রম দি মাউন্টেন টপ স্ট্রিম দি সানস রেজ। অর্থাৎ পর্বতের ওপর থেকে যেখানে সূর্যটা রয়েছে সেখান থেকে সূর্যের ধারাটা যেন নদীর মতো বয়ে আসছে। তাহলে ভালো করে বোঝো। সো দেয়ার ইজ অ্যান অ্যামালগামেশন অফ দি সান রেজ অ্যান্ড দি ওয়াটার ড্রপস। তাহলে সূর্যের রশ্মি এবং জলের বিন্দু যখন একসাথে মিলিত হচ্ছে, দিস ড্রপস লুক লাইক সিলভার, সিলভার ড্রপস। তাহলে সেই ড্রপগুলো কার মতো মনে হচ্ছে? যেন মনে হচ্ছে ড্রপগুলো দেখতে একদম রূপোর মতো, বিকজ দে আর গ্লিসনিং, তারা চকচক করছে। তাহলে বোঝার চেষ্টা করো। অ্যান্ড দে ফিল দি হলো ফুল অফ লাইট। অর্থাৎ এই সূর্যের রশ্মিটা, হলোটা, হলো বলতে একটা ফাঁপা জায়গা। তাহলে মনে করো চারিদিক যেটা কিসে ঘেরা? না, মাউন্টেন্স হিলসে ঘেরা, সেই জায়গাটা একটা ফাঁপা জায়গা। তাহলে এখানে হলো বলতে কি বোঝাচ্ছে? দ্য হলো রিপ্রেজেন্টস দি ভ্যালি। তাহলে ভ্যালিটা কিন্তু কোনো ডার্ক ভ্যালি নয়। দ্য ভ্যালি ইজ নট এ ডার্ক ওয়ান, রাদার ইট ইজ ফুল অফ সানলাইট। তো ভালো করে চারটে লাইন যদি আমি তোমাদের কাছে আরও একবার ব্যাখ্যা করি। দ্য হোল স্ট্যাঞ্জা depicts or introduces the the first stanza is all about the description of a beautiful valley. তাহলে এই যে প্রথম চারটে লাইন বা প্রথমের যে স্ট্যাঞ্জাটা, সেটা কিন্তু একটা সুন্দর, একটা বিউটিফুল ভ্যালিকে ডেপিক্ট করছে, একটা সুন্দর উপত্যকাকে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে উপত্যকাটা, এটাকে আমরা কেন সুন্দর বলছি? বিকজ দি ভ্যালি ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি। তার মধ্যে কি রয়েছে? দ্য ট্রিজ, অ্যাবান্ডান্স অফ ট্রিজ, প্রচুর পরিমাণে গাছপালা, গ্রিনারি, ভেজিটেশন রয়েছে। দ্য সানরেজ আর স্ট্রিমিং ফ্রম দি মাউন্টেন টপ, সূর্যের রশ্মি পড়ছে। দ্যার ইজ এ স্লো রিভার হুইচ ইজ ফ্লোয়িং, একটা নদী বয়ে যাচ্ছে। এবং নদীর চারপাশে যে ঘাসগুলো সেগুলোতে যেন মনে হচ্ছে রূপোর মতো, অর্থাৎ খুব উজ্জ্বল যে ঘাসের ওপর যে জলবিন্দু, সেগুলোকে দেখে মনে হচ্ছে যেন নদী তার সাথে সাথে একটা 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 কি ছেড়ে যাচ্ছে, একটা একটা তীর ছেড়ে যাচ্ছে, একটা উপকূল ছেড়ে যাচ্ছে, যেটা চকচক চকচক করছে। কারণ দি ওয়াটার ড্রপস অ্যান্ড দি সানরেজ বিং কম্বাইন্ড, তারা কি করছে? দে ক্রিয়েট কাইন্ড অফ সিলভার, কি বলবো, একটা 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 সিলভার, একটা একটা সিলভারের রিপ্রেজেন্ট করছে, সিলভার কালারটাকে যেন তারা ফুটিয়ে তুলছে। তো এখান থেকে আরও কিছু ব্যাপার যেটা তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো। আমি কিছু বেসিক পয়েন্টস তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা স্ট্যাঞ্জা থেকে। বলছে লাইন 1 থেকে 4, দ্য পোয়েম বিগিনস উইথ দি বিউটিফুল ডেসক্রিপশন অফ এ ভ্যালি হোয়ার দি পোয়েম ইজ সেট। তাহলে কবিতাটা কোথায় সেট করা হয়েছে? না, দ্য পোয়েম ইজ সেট in a beautiful valley. The poem is set in a beautiful valley, and the valley is very beautifully described by the poet.
বলছে দ্য ভ্যালি ইজ স্মল বাট ফুল অফ ভেজিটেশন, কিন্তু এই ভ্যালিটা গাছপালায় পরিপূর্ণ যদিও ছোট। 3 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য ওয়ার্ম সানলাইট, এই যে উষ্ণ সূর্যের কিরণ, অ্যান্ড দি ফ্লোয়িং স্ট্রিম মেক্স দি ভ্যালি ফার্টাইল এনাফ। তাহলে গাছপালা প্রচুর পরিমাণে রয়েছে মানে এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের অবশ্যই জানতে হবে যে এই যে সূর্যের কিরণ বা এই যে জল বা এই যে নদী, এটা কিন্তু ভ্যালিটাকে ফার্টাইল করে তুলছে, অর্থাৎ উর্বর বানিয়ে তুলছে। তাহলে দ্য ভ্যালি ইজ ফার্টাইল অ্যান্ড ইট ইজ এবল টু প্রডিউস লাইফ অন ইট। কোন লাইফের কথা বলছি, দ্য লাইফ অফ দ্য গ্রিন লাইফ, অর্থাৎ যেটাকে বলছে কি না গাছপালা। অ্যান্ড হিয়ার গ্রিন সিম্বলাইজেস লাইফ, সবুজ যেটা বলছে এটা কিন্তু জীবনের প্রতীক। তাহলে প্রথম যে প্যারাটা আমরা পড়লাম, এখানে কোথাও কি ওয়ার বা যুদ্ধের কোনো পয়েন্ট, যুদ্ধের কি কোনো ব্যাখ্যা রয়েছে? ইজ দ্যার এনি এক্সপ্লেনেশন অ্যাবাউট ওয়ার? কারণ আমি যেহেতু বললাম, তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা তো আমি বললাম ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, কিন্তু আমরা 4টে লাইন অলরেডি পড়ে ফেলেছি। উই হ্যাভ অলরেডি স্টাডিড, উই হ্যাভ অলরেডি গন থ্রু দি ফার্স্ট 4 লাইন্স, but we fail to find out any such point that can tell us that the poem is about war or anti-war। কোথাও কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমরা পরের প্যারাটা পড়ে দেখার চেষ্টা করি যে সেখানে আমরা যুদ্ধের সম্পর্কে কিছু পাই কি না। ইয়েস, ডেফিনেটলি, হ্যাঁ, কিন্তু যুদ্ধের ভয়াবহতা নিয়ে আমরা কিছু পাবো কি না এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়। কারণ হ্যাঁ, যুদ্ধের সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি। সোলজার, সোলজার মানে সৈনিক, সৈনিক মানেই সবসময় যুদ্ধ এমনটা নয়, বাট সোলজার্স আর দ্য পিপল হু গো টু দি ওয়ার ফ্রন্ট, হু ফাইট ব্যাটলস ফর দেয়ার কান্ট্রি। তাহলে সোলজারের ব্যাখ্যাটা যখন আমরা পাচ্ছি, ওয়েন দ্য সোলজার ইজ ইন্ট্রোডিউসড, সেখানে কিছুটা হলেও বুঝতে পারছি যে হতে পারে সেখানে একটা ওয়ারের কোথাও হয়তো ফ্যাক্ট রয়েছে। তো দেখা যাক আমরা আদৌ সেই অ্যান্টি ওয়ার বা যুদ্ধবিরোধী ব্যাপারটা আমরা এখানে পাচ্ছি কিনা, আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তারপর আমি ব্যাখ্যা করব পুরো কবিতাটাকে ইন ব্রিফ, হাউ দ্য পোয়েম ইজ এ সিম্বলিক পোয়েম, কী করে কবিতাটা একটা সিম্বলিক কবিতা সেটা আমি পরে ব্যাখ্যা করছি। আ সোলজার ভেরি ইয়াং, তাহলে সোলজার যেটা খুব একটা যুবক, তাহলে আমরা জানি যে সোলজাররা সবসময় যুবকই হয়, অর্থাৎ ওল্ড পিপল বা এজেড পিপল আর নট টেকেন ইন দি ডিফেন্স অর দি মিলিটারি ফোর্সেস। Only the young people who are full of energetic spirit, who are full of vitality, who are full of life, they are taken as soldier, তাদেরকেই কিন্তু সোলজার হিসেবে নেওয়া হয়। তো বলছে, তাহলে আমরা প্রথমেই দেখলাম যে পোয়েমের সেটিংটা কোথায়। দ্য পোয়েম ইজ সেট আপন আ ভ্যালি, কবিতাটা একটা ভ্যালির ওপর সেট করা হয়েছে, এবং সেখানে ভ্যালিটা কিন্তু ভীষণ পরিমাণে উর্বর এবং ভ্যালিটা ফুল অফ ন্যাচারাল বিউটি অ্যান্ড গ্র্যান্ডার। তো সেখানে হঠাৎ করে আমরা দেখছি আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, অর্থাৎ মুখটা তার একটু খোলা রয়েছে, সে কিন্তু ঘুমিয়ে আছে। হ্যাঁ, একটা সোলজার তার মুখটা খোলা আছে, কারণ হতে পারে যে সে ভীষণ পরিমাণে ক্লান্ত, তাই ভীষণ ডিপ একটা স্লিপ সে কিন্তু এনজয় করছে, তার মুখটা খোলা রয়েছে, অর্থাৎ হাঁ করে ঘুমিয়ে আছে একটা সোলজার। আ পিলো মেড অফ ফন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে যে পিলোটা রয়েছে, বালিশ রয়েছে, সেটাও কিন্তু প্রকৃতির দ্বারা প্রোভাইডেড। সো দিস ইজ আ ন্যাচারাল পিলো, আ পিলো মেড অফ ন্যাচারাল অবজেক্ট। কী দিয়ে তৈরি বালিশটা? ফার্ন গাছ, ফার্ন গাছ এক ধরনের গাছ, বা বলতে পারো এক ধরনের গুল্ম প্রকৃতির গাছ, ফার্ন গাছ। বিনিথ হিজ হেড, তাহলে তার মাথার নিচে রয়েছে কি? ফার্ন গাছ। তাহলে সে যে ঘুমোচ্ছে একটা পুরোপুরি ন্যাচারাল এনভায়রনমেন্টকে এনজয় করতে করতে। তাই তো মনে হচ্ছে দ্যাট দ্য সোলজার হু ইজ ভেরি টায়ার্ড আউট অফ হিজ ডেজ ওয়ার্ক, সারাদিনের কাজে প্রচুর পরিমাণে সে ক্লান্ত, তাই এত সুন্দর একটা ভ্যালিতে সে কী করছে? দ্য সোলজার ইজ টেকিং রেস্ট, অ্যান্ড হি ইজ টেকিং রেস্ট আপন, কোথায়? স্ট্রেচ, বলছে অ্যাসলিপ, ঘুমিয়ে আছে, স্ট্রেচড ইন দি হেভি আন্ডারগ্রোথ, এবং স্ট্রেচ মানে হচ্ছে তার, সে নিজেকে স্ট্রেচ করে রেখেছে নিজের বডিটাকে। কারণ অনেকে ক্রাউচড করে ঘুমায়, নিজেকে গুটিয়ে সুটিয়ে ঘুমায়, দেখবে শীতকালে আমরা ক্রাউচ করে ঘুমাই। তো সে যেহেতু এই যে ভ্যালিটা, এটা একটা একটা সানশাইন মানে একটা ফুল অফ সানলাইট বা একটা একটা ওয়ার্ম ভ্যালি,
তাই নিজেকে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। হেভি আন্ডারগ্রোথ, এই ফ্রেজটা আমি তোমাদেরকে বলবো নোট ডাউন করার জন্য, যদিও আমি এটা ব্যাখ্যা করে দেবো বা তোমরা পেয়ে যাবে। তো হেভি আন্ডারগ্রোথ মানে হচ্ছে কি বলো দেখি? আন্ডারগ্রোথ মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে বুশেস অ্যান্ড প্ল্যান্টস, গাছ, ঝোপ ঝাড়, ঘাস এগুলোতে পরিপূর্ণ। তাহলে হেভি আন্ডারগ্রোথ মানে বোঝা যাচ্ছে কি, অর্থাৎ যেখানটায় ঘুমিয়ে আছে তার নিচে গাছ, ছোট ছোট গাছ, ঘাস, গুল্ম, ঝোপঝাড়ে পরিপূর্ণ। অর্থাৎ তার যে বিছানাটা এখানে তুলনা করা হচ্ছে কিসের বিছানা? তাহলে দ্য বেড ইজ অলসো ন্যাচারাল বেড। তার পিলোটা যেমন ন্যাচারাল, মেড অফ ফান, সিমিলারলি দ্য বেড ইজ অলসো ন্যাচারাল, এবং সেটা প্রচুর পরিমাণে গাছপালা, গুল্ম, তার উপর সে কিন্তু ঘুমিয়ে আছে নিজেকে পুরোপুরিভাবে ছড়িয়ে ছিটিয়ে। পেল, দিস টার্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড। এখানে একটা একটা পার্থক্য বা একটা কন্ট্রাস্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কীরকম বলছে? ওয়ার্ম, চারিদিকটা ওয়ার্ম, উষ্ণ, গ্রিন, সবুজে পরিপূর্ণ, যেটা জীবনের প্রতীক। সানসোকড, তার বিছানাটাতে একদম সানলাইটে পরিপূর্ণ, কারণ আমরা দেখেছি যে মাউন্টেন টপ থেকে কি হচ্ছে, সানলাইট একদম নদীর ধারার মতো বয়ে আসছে। তাই এইরকম একটা জায়গাতে সে ঘুমিয়ে আছে, কিন্তু তাকে দেখে খুব বিবর্ণ মনে হচ্ছে, তাকে দেখে খুব মুমূর্ষু মনে হচ্ছে। পেল মানে হচ্ছে যেন তাকে ডিসকালার্ড বা ফেডেড মনে হচ্ছে, তার মুখে সেই রকম খুব একটা যে একটা 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 কি বলবো, একটা ভাইটালিটি, তার মধ্যে একটা যে স্পিরিট, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মুখটা যে চকচক করছে, উজ্জ্বল, একটা মানুষের যেরকম হয় ন্যাচারালি, সেটা কিন্তু তার মুখের মধ্যে সেই ভাবটা নেই। তাহলে এটা একটা কন্ট্রাস্টিং পিকচার তুলে ধরেছেন, যেখানে যে চারিদিক শাইনিং, চারিদিক উজ্জ্বল, চারিদিক একটা একটা আলাদাই ব্রাইট একটা অ্যাটমসফিয়ার চারিদিকে রয়েছে, বাট দ্য সোলজার হু ইজ লাইং সিমস পেল, সিমস আ লিটল ডিসকালার্ড। অর্থাৎ তাকে দেখে যেন মনে হচ্ছে সে যেন একটু মুমূর্ষু বা বিবর্ণ। তাহলে এই যে কবিতার সেকেন্ড স্ট্যান্ডাটা পড়লাম, এখান থেকে আমরা কি পেলাম একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। এ সোলজার ইজ ইন্ট্রোডিউসড হু ইজ ইয়াং। তাহলে এই 5 থেকে 8 নম্বর লাইন বা স্ট্যান্ডা 2 এই প্রথমবার, আগেরটাতে যেমন আমরা কিসের ইন্ট্রোডাকশন পেয়েছিলাম, আ স্মল গ্রিন ভ্যালি, সিমিলারলি ইন the second stanza a soldier, a young soldier is introduced by the poet. The soldier is seen, সোলজারটাকে দেখে মনে হচ্ছে লাইং, ঘুমিয়ে আছে, অ্যামিডস্ট, মধ্যে, দি বিউটি অফ নেচার। তাহলে প্রকৃতির সৌন্দর্যতার মধ্যে দেখে মনে হচ্ছে কি না সোলজারটা ঘুমিয়ে আছে। দ্য সোলজার ইজ সিন লাইং অ্যামিডস্ট দি বিউটি অফ নেচার। তাহলে এখানে মনে হচ্ছে যেন নেচার ইজ প্লেয়িং দ্য রোল অফ আ মাদার, যে প্রকৃতি যেন মায়ের একটা রোল প্লে করছে, যেখানে সে তার এই সন্তানকে সুদ করছে, কনসোল করছে এবং তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এরকম একটা পিকচার, এরকম একটা যেন একটা রিফ্লেকশন আমরা এখানে পাচ্ছি, দ্যাট দ্য সোলজার ইজ সুদড বাই মাদার নেচার অ্যান্ড দ্য সোলজার ইজ এনজয়িং আ পিসফুল স্লিপ। দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস সার্ভ অ্যাজ হিজ কমফোর্টেবল বেড। তাহলে তার বেড কি দিয়ে তৈরি? হিজ বেড ইজ নট মেড অফ উড, রাদার হিজ বেড ইজ মেড অফ বুশেস অ্যান্ড প্ল্যান্টস। তাহলে বুশেস অ্যান্ড প্ল্যান্টস, গাছপালা, ছোট ছোট ঝোপঝাড়, গুল্ম জাতীয় যে গাছ, ঘাস, এইগুলোই তার বেড হিসাবে সার্ভ করছে। অ্যান্ড দ্য ফার্নস সার্ভ অ্যাজ হিজ পিলো। দ্য বেড অফ দি সোলজার ইজ সানি। তাহলে সোলজারের 4 নম্বর পয়েন্টটা দেখো, লুক অ্যাট পয়েন্ট নম্বর 4। দ্য বেড অফ দি সোলজার, সোলজারটার বেড বা বিছানাটা কিন্তু সানি, মানে সূর্যের আলোকে একদম পরিস্ফুট, বা অ্যান্ড ওয়ার্ম, উষ্ণ। বাট দ্য সোলজার ইজ লুকিং পেল, কিন্তু সোলজারটাকে দেখে যেন মনে হচ্ছে তার সেই যে একটা কি বলবো, একটা ফ্রেশনেস বা একটা 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 কি বলবো, একটা ব্রাইট যে ফেসিয়াল লুক, সেটা কিন্তু তার মধ্যে নেই, তাকে রাদার একটু বিবর্ণই লাগছে। ঠিক আছে? তাহলে খুব ইম্পর্টেন্টলি এখানে আমরা সোলজারের একটা গুরুত্বপূর্ণভাবে ইন্ট্রোডাকশন পেলাম এবং দেখলাম কিভাবে হাউ দ্য সোলজার ইজ লাইং অন দি ভ্যালি অ্যান্ড এনজয়িং আ পিসফুল স্লিপ। দেখো এখনো পর্যন্ত আমি যদি, ইফ আই আস্ক ইউ দি সেম কোয়েশ্চেন, হ্যাভ ইউ গট এনিথিং দ্যাট টেল আস or that tells us
দ্যাট দ্য পোয়েম ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম? টিল নাও এখনো পর্যন্ত আমরা তেমন কিছু কিন্তু পাইনি যেটা আমাদেরকে ব্যাখ্যা করবে দ্যাট দ্য পোয়েম ইটসেলফ ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। কারণ এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, ইটস এ ভেরি ক্যাজুয়াল পিকচার, ইটস এ ভেরি কমন পিকচার। কারণ একজন সোলজার, সে হয়তো তার যুদ্ধের কাজে বা ইন দি ভেরি ব্যাটলফিল্ড হি গট in the very battlefield he got too much tired, he got too much exhausted, and is enjoying a peaceful sleep inside the beautiful valley। তাহলে এর মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যাখ্যা কিন্তু পাইনি যেটা আমাদেরকে বলবে দ্যাট ইয়েস দিস ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। তাহলে দেখা যাক কেন অ্যান্টি ওয়ার বলা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা পেলাম না। ওকে, সো লেটস ট্রাই টু ফাইন্ড আউট ইফ সামথিং ইজ দেয়ার ইন দি নেক্সট প্যারাগ্রাফ অর ইন দি নেক্সট স্ট্যান্জা। কি বলছে দেখো, হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স, সে যে ঘুমিয়ে আছে তার ব্যাখ্যা কিন্তু এখনো, ইট ইজ দি কন্টিনিউয়েশন অফ দি প্রিভিয়াস স্ট্যান্জা। দ্য সেম থিং ইজ জাস্ট এলাবোরেটলি ডিসকাসড। আরও বিশদে ব্যাখ্যা করা হচ্ছে কি বলছে, হিজ ফিট, তার যে পাগুলো, অ্যামং দি ফ্লাওয়ার্স, তার পাগুলো কিসের মধ্যে রয়েছে? ফুলের মধ্যে রয়েছে। তাহলে যেখানে পাটা রয়েছে সেখানে ফুল, প্রচুর পরিমাণে ফুল রয়েছে। হি স্লিপস, সে ঘুমিয়ে আছে। তাহলে এই স্লিপ কথাটাকে কিন্তু বারবার পয়েন্ট আউট করা হচ্ছে, দ্যাট হি স্লিপস, সে ঘুমিয়ে আছে। হি স্মাইল, তার মুখে একটা হাসি আছে। হ্যাঁ, হি স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, তার হাসিটা, ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত শিশু। তাহলে সোলজারটার যখন ব্যাখ্যা দিচ্ছেন কবি, তিনি বলছেন কি, দ্যাট দ্য সোলজার হ্যাজ আ স্মাইল অন হিজ ফেস, সোলজারের মুখে একটা যেন হাসি রয়েছে, অ্যান্ড দ্য স্মাইল ইজ জাস্ট লাইক এন ইনফ্যান্ট, একটা সদ্যজাত শিশুর হাসি কেমন হয়? ইট ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট উইদাউট এনি ডিসেপশন, কোনো ছলনা থাকে না, কোনো প্রতারণা থাকে না, কোনো ব্যঙ্গাত্মক কিছু থাকে না। দ্য স্মাইল অফ আ সোলজার অর দ্য স্মাইল অফ এন ইনফ্যান্ট ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট, তাহলে সেটা পবিত্র, নিখুঁত এবং নিষ্পাপ। তাই বলছে তার হাসিটা ইজ লাইক এন ইনফ্যান্ট, জেন্টেল মানে পিওর, উইদাউট গাইল, কোনো রকম কোনো ছলনা নেই, গাইল মানে ছলনা। তাহলে সেই হাসিটা একদম নিষ্পাপ হাসি। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি বলছেন প্রকৃতিকে, প্রকৃতি যেহেতু এখানে মা, আমরা জানি প্রকৃতি কিন্তু মায়ের মতোই কাজ করে প্রত্যেকের কাছে, তাই প্রকৃতি মাকে তিনি যেন বলছেন, মাদার নেচারকে তিনি রিকোয়েস্ট করছেন টু কিপ হিম ওয়ার্ম, যে তাকে যেন একটু উষ্ণ রাখে। হি মে ক্যাচ কোল্ড, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। ব্যাপারটা কীরকম, যেহেতু ওপেন স্কায়ে ঘুমিয়ে আছে, অ্যাজ দ্য সোলজার ইজ লাইং আন্ডার দি ওপেন স্কাই, মেবি দ্যাট দ্য পোয়েট ইজ ডাইরেক্টিং দি নেচার, কবি হয়তো প্রকৃতিকে বলছে যে টু কিপ হিম ওয়ার্ম, যে তাকে উষ্ণ রাখতে। তো এটাও কিন্তু একটা স্বাভাবিকভাবে কবির মনে হতে পারে যে এই যে সোলজার যে এভাবে প্রকৃতির অন্তরালে ঘুমিয়ে রয়েছে ইন দি ওপেন সানলাইট, যদিও এখানে ওপেন সানলাইট রয়েছে, এটা আমাদের কাছে একটু শকিং, যে যেখানে সানলাইটের একটা ওয়ার্মথ বা হিট সে পাচ্ছে, সেখানে কবিকে আলাদা করে নেচারকে বলার কি প্রয়োজন পড়েছে যে নেচার তুমি একে একটু উষ্ণ রেখো, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এর পেছনে অবশ্যই কিছু না কিছু সিম্বলিক পয়েন্ট অফ ভিউ রয়েছে, সেটা আমরা অবশ্যই যখন আমরা বিষয়টাকে আরও ডিটেলসে জানবো তখন বুঝতে পারবো। তাহলে এখনো পর্যন্ত জানলাম কি, দ্যাট নেচার ইজ আস্কড, দ্য নেচার ইজ রিকোয়েস্টেড বাই দি পোয়েট টু কিপ দি সোলজার ওয়ার্ম, তাকে যেন উষ্ণ রাখে, কারণ সে ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি আদৌ কোনো অ্যান্টি ওয়ার সিনারিও পেলাম? নো, টিল নাও দের ইজ নাথিং অ্যাবাউট ওয়ার, দের ইজ নাথিং অ্যাবাউট দি ক্রুয়েলটি অফ ওয়ার, কিছুই এখনো পর্যন্ত কিন্তু পাইনি। তাহলে হ্যাভ আই ডেসক্রাইবড ইন এ রং ওয়ে দ্যাট ইট ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম? ওকে, লেটস সি whether there is anything found in the last stanza। আচ্ছা, তার আগে আমি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করে নিই। কি বলছে, ইট সিমস দ্যাট দ্য সোলজার ইজ এনজয়িং সাউন্ড অ্যান্ড পিসফুল স্লিপ আফটার এ টয়েলসাম ওয়াক অফ দি ডে। তাহলে যেন মনে হচ্ছে এই স্ট্যান্ডাটা থেকে দেখে যে দ্য সোলজার ইজ এনজয়িং এ সাউন্ড অ্যান্ড পিসফুল স্লিপ, একটা গভীর শান্তিপূর্ণ ঘুম সে এনজয় করছে, আফটার এ টয়েলসাম ওয়াক অফ দি ডে, দিনের
কঠোর পরিশ্রমের পর। হি পুটস অন এ স্মাইল, তার মুখে একটা হাসি রয়েছে, which is পিওর অ্যান্ড ইনোসেন্ট, তার হাসিটা একদম পিওর অ্যান্ড ইনোসেন্ট। মাদার নেচার ইজ রিকোয়েস্টেড টু কিপ দি বডি অফ দি সোলজার ওয়ার্ম অর ইট মে টার্ন কোল্ড, নাহলে এটা ঠান্ডা হয়ে যেতে পারে। তো এখানে একটা কথা লেখা আছে, যদি এটাকে আমি আরও ডিটেলসে একটু পরে বলছি। বলছে আমরা জানি যে একটা মৃত্যুর পর আফটার ডেথ যে কোনো মানুষের দেহ কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। দ্য বডি অফ এ ডেড পারসন গ্র্যাজুয়ালি গেটস কোল্ডার। তাহলে এই একটা ধারণা আমরা পাবো, আরও পরে আমি ব্যাখ্যা করছি। তো look at the final stanza and try to find out if there is anything like war or anti-war. So this is the last and the final stanza. The humming insects don't disturb his rest. So this is the concluding stanza of the poem. The humming insects, হামিং মানে হচ্ছে গুনগুন বা গুঞ্জন করতে থাকা, ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়। তাহলে এখানে যে কেবলমাত্র উদ্ভিদ রয়েছে তা না, মানে বিভিন্ন ধরনেরই লাইফ রয়েছে। কারণ একটাই, বিকজ দ্য ভ্যালি ইজ ফার্টাইল, যেখানে ভ্যালিটা এতটা উর্বর, যেখানে এত পরিমাণে উদ্ভিদ সেখানে পাওয়া যায়, সেখানে অবশ্যই অন্যান্য জীবনেরও একটা কি বলবো খোঁজ পাওয়া যায়। তাই বলছে যে ওখানে যে ইনসেক্টসগুলো রয়েছে, যেগুলো ওই সোলজারটার কাছে, দ্য পোয়েট ফাইন্ডস সাম ইনসেক্টস নিয়ার দি সোলজার অ্যান্ড দে আর হামিং, তারা গুনগুন করছে, গুঞ্জন করছে, কিন্তু তাদের গুঞ্জনগুলো কোনো প্রভাব ফেলছে না, দে আর হামিং ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট আপন দি সোলজার। অর্থাৎ সে এতটাই গভীর নিদ্রাতে রয়েছে, দ্যাট দ্য হামিং ইনসেক্টস দে আর নট এবল টু ডিস্টার্ব হিজ স্লিপ অর রেস্ট, তারা পাচ্ছে না তার শান্তিটাকে ভঙ্গ করতে, অর্থাৎ তার ঘুমটাকে ভাঙাতে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার বুকের ওপর একটা হাত রয়েছে। এটা স্বাভাবিকভাবেই তার বুকের ওপর একটা হাত রেখে সে সূর্যের আলোকে ঘুমোচ্ছে। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বা যেটাকে বলতে পারি কি লাইন, KEY, কি লাইন, মূল লাইন বা মূল পয়েন্ট, সেইটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে একদম শেষের লাইনে, সেটাও সিম্বলিক ওয়েতে, সেটাও কিন্তু ডিরেক্টলি ব্যাখ্যা করা হয়নি। ইট হ্যাজ অলসো বিন হিন্টেড ইন এ ভেরি সিম্বলিক ওয়ে। কি বলছে? হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, তাহলে ঘুমোচ্ছে শান্তিপূর্ণভাবে। ইন হিজ সাইড, তার বুকের পাশে, ইন হিজ সাইড, তার বুকের পাশে, দের আর টু রেড হোলস, দুটো লাল গর্ত। তাহলে ইন হিজ সাইড দের আর টু রেড হোলস, দুটো গর্ত রয়েছে লাল রঙের। তাহলে দুটো লাল রঙের গর্ত কি সিম্বলাইজ করছে না? বুলেট উন্ডস, অর্থাৎ গুলির ক্ষত। এবার মনে করো গুলির ক্ষত কোথায় সম্ভব? ডেফিনেটলি ইন দি ওয়ার ফিল্ড, ডেফিনেটলি ইন দি ব্যাটল ফিল্ড। তাহলে দ্য সোলজার ইজ এ ভিকটিম অফ দি ওয়ার, দ্য সোলজার ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার। তাহলে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ডেথস অ্যান্ড ডিস্ট্রাকশন ঘটেছে, তার একটা হচ্ছে এই সোলজারটা। দ্য সোলজার ইজ নো লঙ্গার অ্যালাইভ, সোলজারটা কিন্তু তাহলে বেঁচে নেই। তাহলে এই যে টু রেড হোলস, এটা সিম্বলিক দ্যাট দ্য সোলজার ইজ ডেড। কারণ যে গুলি বিদ্ধ সে হয়েছে, সে কিন্তু এই যে ঘুম, দ্য সোলজার ইজ নট এনজয়িং আ নর্মাল স্লিপ, রাদার ইট ইজ অ্যান ইটার্নাল স্লিপ, এটা একটা চিরন্তনের ঘুম, হুইচ ওয়ান এনজয়স আফটার ডেথ, যেটা একজন মৃত্যুর পরই এনজয় করতে পারে। তাহলে এই যে লাস্ট লাইনটা, দিস লাস্ট লাইন ইজ ইন্ডিকেটিং অ্যাবাউট দ্য ক্রুয়েলটি অফ ওয়ার অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ ওয়ার। তাহলে এই শেষের যে লাইনটা, শেষের যেই মেনলি এই ফ্রেজটা, টু রেড হোলস, এই টু রেড হোলস এটাই কিন্তু আমাদের কাছে তুলে ধরছে যুদ্ধের ভয়াবহতা, দ্য 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 ফেরোসিটি অফ ওয়ার, দ্য ক্রুয়েলটি অফ ওয়ার, দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ যুদ্ধ মানেই কিন্তু ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, মৃত্যু আর ক্ষয়ক্ষতি। তাহলে এই জন্যই বলা হচ্ছে দিস ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এই অ্যান্টি ওয়ার পোয়েম এই কারণেই বলা হচ্ছে, কারণ কবি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তাই তিনি কোনো মতেই চান না যে ওয়ার ক্যানট বি দ্য সলিউশন অফ এনিথিং, ওয়ার ক্যানট বি দ্য সলিউশন অফ এনি প্রবলেম। তাই
হি ইজ টকিং এগেনস্ট ওয়ার। এবার এখানে আশা করি আগের যে ব্যাপারগুলো যেমন হামিং ইনসেক্টস কেন তার স্লিপকে ডিস্টার্ব করতে পারছে না বুঝতে পারছো? বিকজ ওয়ান ক্যানট ডিস্টার্ব আ ডেড পারসন। আমরা যদি সেই ডে ব্রেকের কথা মনে পড়ি, সেখানে দেখছি কি দ্যাট দ্য উইন্ড ইজ ট্রাইং টু অ্যাওয়েক all the people of the world, all the people of the nature or all the objects of the nature। কিন্তু ফাইনালি যখন সেই কোর্ট ইয়ার্ড এই তোমার চার্চ ইয়ার্ডের কাছে আসে, সেখানে সেই উইন্ডটা নিজেকে থামিয়ে নেয় এবং বলে কি যে তোমাদের এখনো পর্যন্ত ওঠার সময় হয়নি, বিকজ দে ওয়্যার ডেড। তাহলে সিমিলারলি আমরা এখানেও কিন্তু এই পয়েন্টটাই দেখতে পাচ্ছি দ্যাট দ্য সোলজার হু ওয়াজ স্লিপিং ইনসাইড দি ভ্যালি, দ্য সোলজার ওয়াজ নট অ্যালাইভ। সৈনিকটা কিন্তু জীবিত ছিলেন না। দ্য সোলজার ওয়াজ র্যাদার দ্য সোলজার ওয়াজ ডেড অ্যান্ড দ্য সোলজার ওয়াজ এনজয়িং পিসফুল রেস্ট ইনসাইড আ বিউটিফুল ভ্যালি। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ সিম্বলিক ব্যাপার যেগুলো রয়েছে বলি, যে এই যে বলছে যে নেচার কিপ হিম ওয়ার্ম, বুঝতেই পারছো যে কেন কেন প্রকৃতিকে বলছে যে কিপ হিম ওয়ার্ম। কারণ আমি একটু আগেই বলেছি আ ডেড পারসন অর দি বডি অফ দি ডেড পারসন গেটস গ্র্যাজুয়ালি কোল্ডার। ধীরে ধীরে একজন মৃত মানুষের দেহ ঠান্ডা হয়ে যায়। তাই কবি প্রকৃতিকে যেন রিকোয়েস্ট করছে ওই সোলজারটাকে বাঁচিয়ে তোলার জন্য, টু মেক হিম অ্যালাইভ। কিন্তু কবি নিজেও জানেন দ্যাট ইট ইজ আ ফ্রুটলেস বা ইট ইজ আ ভেন রিকোয়েস্ট। এটা একটা ব্যর্থ অনুরোধ। কারণ আ ডেড ম্যান ক্যান নেভার বি ব্রট ব্যাক টু লাইফ। একটা মৃত মানুষকে কখনোই বাঁচিয়ে তোলা যায় না, ফিরিয়ে তোলা যায় না। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স। এটাকে সিম্বলিক ওয়েতে যদি ব্যাখ্যা করি, তাহলে এখান থেকে একটা ব্যাপার আসা যায় যে বলছে প্রকৃতি যদিও তাকে বাঁচাতে পারছে না, বাট দ্য নেচার ইজ গিভিং দি লাস্ট মিনিট ট্রিবিউট টু দি সোলজার। শেষ মুহূর্তে শ্রদ্ধা অর্ঘ্য করছে। কারণ আমরা জানি যে আফটার দি ডেথ অফ সাম ইম্পর্টেন্ট পার্সন, বা আমরা যে কোনো মানুষের মৃত্যুর পরে আমরা কি করি, তাকে পায়ে ফুল দিয়ে আমরা শেষ বিদায় জানাই। তো এটা তারও একটা সিম্বল হতে পারে দ্যাট যে নেচার তো হেল্পলেস। এখানে দ্য নেচার ইজ হেল্পলেস, অসহায়। দ্য নেচার ক্যানট ব্রিং দি সোলজার ব্যাক টু লাইফ। তাই অ্যাজ এ লাস্ট মিনস অফ রেসপেক্ট সে কী করছে, দ্য নেচার ইজ অফারিং ফ্লাওয়ার টু দ্য ফিট অফ দি সোলজার ফর হিজ ব্রেভারি, ফর হিজ স্যাক্রিফাইস। তার ত্যাগ এবং সাহসিকতার জন্য প্রকৃতিও তাকে কিন্তু শেষবার শ্রদ্ধা জানাচ্ছে। হয়েছে। আর এখানে তেমন কিছু বলার নেই, এখানে পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তোমার একদম টাইটেলের কথা যদি বলো অ্যাসলিপ। হ্যাঁ, এই অ্যাসলিপ টাইটেলটা কিন্তু আমাদের কাছে খুবই সিম্বলিক এবং মিনিংফুল। কারণ এই অ্যাসলিপ টাইটেলটা এটা সিম্বলিক্যালি ডেপিক্ট করছে দ্যাট দ্য সোলজার ইজ ডেড। তাহলে অ্যাসলিপ কিসের সিম্বল? দ্য অ্যাসলিপ ইজ দ্য সিম্বল অফ ডেথ। এখানে আরেকটা জিনিস যেটা আমি ফাইনালি তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই, দেখো এখানে দুটো কালার মেনশন করা আছে, টু কালার্স আর মেনশন। একদম প্রথমে গ্রিন, একদম শেষে রেড। দুটোই কিন্তু একে অপরের বিপরীত। কেন? দি গ্রিন কালার রিপ্রেজেন্টস লাইফ, প্রচুর পরিমাণে জীবন আমরা দেখতে পাচ্ছি ভ্যালির মধ্যে। অন দি আদার হ্যান্ড দি রেড কালার অ্যাট দি ভেরি এন্ড রিপ্রেজেন্টস ডেথ। একটা সোলজার মৃত্যু শয্যায় পড়ে আছে। তাহলে অনেক কিছু ব্যাখ্যা এখানে আসছে, যেখানে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে যে কবি যুদ্ধকে একদমই মানে কি বলবো ক্রিটিসাইজ করছেন। কবি চান না যে কোনো কারণেই অ্যাট এনি কজ ওয়ার শুডন্ট বি হেল্ড। তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে কিভাবে কবি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরছেন এবং তার সাথে আরও একটা জিনিস তুলে ধরছেন, দ্য হেল্পলেসনেস অফ নেচার। প্রকৃতি কিভাবে অসহায়, অর্থাৎ যেখানে এত জীবনকে প্রকৃতি নারিশ করছে, দ্য দ্য নেচার সরি দ্য নেচার ইজ নারিশিং সো মেনি লাইভস। এতগুলো জীবন অর্থাৎ গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সেখানে দ্য নেচার
fails to protect the life of the soldier. লাস্ট প্যারাটাকেও আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমাদের সাথে তুলে ধরবো। দ্য স্লিপ অফ দি সোলজার ইজ সো প্রোফাউন্ড, সোলজারটার ঘুম এতটাই প্রোফাউন্ড, এতটাই গভীর, দ্যাট ইভেন দ্য বাজিং অফ দি ইনসেক্টস, ওই পোকামাকড়দের যে বাজিং বা গুনগুন করা, ফেল টু ওয়েক হিম আপ, তাকে জাগিয়ে তুলতে ব্যর্থ হচ্ছে। বাট দ্য রিডার্স আর শকড, যারা পাঠক, আমি তুমি, আমরা কিন্তু এটা পড়ে বা দেখে খুব শকড হচ্ছি, অবাক হচ্ছি, টু ডিসকভার দ্য রিয়েলিটি অ্যাট দ্য কনক্লুডিং লাইন অফ দি পোয়েম, কবিতার শেষ লাইনে আসল যে সত্যটা সেটা দেখে আমরা শকড। দ্য টু রেড হোলস আর দি মার্কস অফ দি বুলেট উন্ডস, তাহলে দুটো যে লাল গর্ত সেটা কিসের দাগ, না বুলেট উন্ডস, অর্থাৎ গুলির ক্ষতর দাগ। হুইচ কজড, যেটা কিসের কারণ, যেটা কিসের কারণ, হুইচ কজড দ্য সোলজার্স ডেথ, যেটা হচ্ছে ওই সোলজারটার, সোলজার অ্যাপোস্ট্রফি এস হতো, এখানে দেওয়াটা হয়নি, হুইচ কজ দি সোলজার্স ডেথ, সোলজারটার মৃত্যুর কারণ, ইন দ্য ব্যাটল ফিল্ড। তাহলে ওয়াই ডিড দি সোলজার ডাই, দ্য সোলজার ডায়েড বিকজ অফ দিস মিনিংলেস ওয়ার। হি was attacked with gun, he was attacked with ammunition, and the bullet pierced through his body, ভেদ করে চলে যায় তার দেহের মধ্যে, and he died. The soldier is the casualty of war, এই ক্যাজুয়ালিটি শব্দটা মনে রাখবে, ক্যাজুয়ালিটি মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, তাহলে যুদ্ধে যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে সোলজারটাও অন্যতম। সো দ্য রিডার্স কাম টু রিয়ালাইজ, পাঠকেরা শেষ পর্যন্ত বুঝতে পারে, দ্যাট দি সোলজার ইজ নট এনজয়িং আ নর্মাল স্লিপ, সোলজারটা কিন্তু কোনো নর্মাল স্লিপ এনজয় করছে না, রাদার হি ইজ এনজয়িং ইটার্নাল রেস্ট, সোলজারটা কি এনজয় করছে, একটা চিরন্তন ঘুম, আফটার ইজ ডেথ, তার মৃত্যুর পর। সো অ্যাসলিপ ইন দ্য টাইটেল, টাইটেলের যে অ্যাসলিপ শব্দটা, ইট ইজ সিম্বলিক অফ ডেথ, এটা কিন্তু মৃত্যুর প্রতীক। দ্য পোয়েট অ্যাটাকস দ্য ক্রুয়েলটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, তাহলে কবি আঘাত করেছেন বা অ্যাটাক করছেন কাকে, দ্য ক্রুয়েলটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে ব্যর্থতা, যুদ্ধের যে অর্থহীনতা তাকে, অ্যান্ড প্রোপাগেট শব্দটা আগে আমি বলেছি, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দি মিনিং অফ দি ওয়ার্ড প্রোপাগেট। প্রোপাগেট মানে তিনি অ্যাকচুয়ালি এনকারেজ করছেন, তিনি কোনো একটা বিষয়কে তুলে ধরতে চাইছেন, সেটা কি, দি আইডিয়া অফ ইউনিভার্সাল পিস, তাহলে বিশ্বজাগতিক শান্তি স্থাপিত হোক, এই আইডিয়াটা কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন তার লেখকদের, তার পাঠকদের মধ্যে। সো দিস ইজ অল অ্যাবাউট দি পোয়েম। আই হোপ you have got a clear meaning of the poem and why it is called an anti-war, why the poem is against war, why the poet is speaking about war। তাহলে পুরো কবিতাটা কিন্তু যুদ্ধ বিরোধী, অর্থাৎ কবি তুলে ধরার চেষ্টা করেছেন কি করে, হাউ দ্য ওয়ার ক্যান ব্রিং অ্যাবাউট disaster in our life, it can snatch our life untimely। তাহলে সোলজারটা যে ইয়াং, সে আনটাইমলি, প্রিম্যাচিওরলি সে মারা যাচ্ছে, অনলি বিকজ অফ দিস ক্রুয়েল ওয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট দি পোয়েম, হোপ ইউ হ্যাভ গট আ ক্লিয়ার মিনিং অফ দিস। থ্যাংক ইউ সো মাচ।